আপা, এটা ডিভোর্স লেটার। উকিল নোটিশ পাঠিয়েছে তোর পেয়ারের স্বামী আশরাফুল। ঈশ্বর গো, কি বলিস তুই? বলে মা বিস্ফোরিত চোখে রাবুর দিকে চাইল। কাঠের চেয়ারের হাতল ধরে দপ করে বসে পড়ল। মায়ের চোখ দুটো পারে তো অক্ষি কোটর হতে বেরিয়ে পড়ার উপক্রম। আমার মায়ের চোখ মুখে পাগল পাগল দশা। বাবা নির্বাক হয়ে নিজের রুমে চলে গেলেন। ছোট ভাই নয়ন বেকুবের ন্যায় এদিক ওদিক তাকাতে লাগলো। আমার গোটা পৃথিবী দুলে উঠল ভূমিকম্পের ন্যায়। আকস্মিক চোখের সামনে অমানিসার আধার দেখছি, যেন কোথাও কোনো আলো নেই। মনে হলো কোনো ঐশ্বরিক শক্তি বলে আড়াল থেকে কেউ একজন গোটা পৃথিবীর সমস্ত আলো নিভিয়ে দিয়েছে এক লহমায়। এক নিকষ কালো গুহার গভীরে যেতে যেতে আমি উপস্থিত জ্ঞান শূন্য হয়ে পড়ি। রাগান্বিত স্বরে রাবুকে বলি, এটা অবিশ্বাস্য, এটা মিথ্যা। তুই আবার পড় বলছি, মন দিয়ে ভালো করে পড়। রাবু আমার দিকে নিষ্পলক চেয়ে রইল। তার দু চোখ বোবা অশ্রু জলে টইটুম্বুর হয়ে গেল। আমার দিকে খামটি এগিয়ে দিয়ে, তুই পড় আপা। রাবুর হাত বদল হয়ে আমার কাঁপা কাঁপা হাতে চলে এলো খামটি। আমি থরথর করে কাঁপছি আর ভাবছি, এ যেন হয় মিথ্যে কিছু, এ যেন হয় আমাদের সবার ভ্রম। রাবু আমার পাশ ঘেঁষে বসে রইল। আমি পূর্ণ মনোযোগ সহকারে বার দুয়েক পড়লাম। শিশুর প্রথম বর্ণ চেনার মতো করে প্রতিটি অক্ষর শব্দ ধরে ধরে পড়লাম। বুঝলাম, বিশ্বাস করলাম, এ কোনো দুঃস্বপ্ন নয়, নয় কোনো মরীচিকা, নয় কোনো মিছে ছলনা, নয় কোনো এপ্রিল ফুলের ধোঁকাবাজি। এ দিনের আলোর মতো সত্যি, চাঁদ তারার মতো সত্যি। কিন্তু এই সত্যির ভার এত বেশি যে আমি বহন করতে পারছি না। আমি পরাভূত। আমার মানসিক ও শারীরিক শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে ক্রমশই। অসাড় হয়ে আসছে মস্তিষ্কের প্রতিটি কোষ। আমি রাবুর গলা পেঁচিয়ে ধরি, গুমড়ে কেঁদে উঠি। আমার শরীরের সমস্ত ভার রাবুর উপরে ছেড়ে দিই। রাবু চিৎকার করে ওঠে, এই আপা, এই আমা, আপা অজ্ঞান হলো নাকি? তারপর আর কিছুই আমার মনে নেই। জ্ঞান ফিরে এলে দেখি তখন সকাল। জানালা গলিয়ে সূর্যি মামার উকিঝুঁকি। পিটপিট চোখে এদিক সেদিক তাকালাম। রাজন আমার গায়ের উপর মাখামাখি করছে। রাজনকে বুকে চেপে ধরলাম বাবা বলে। বাবা, রাবু, মা আমার রুমে এলো। বিয়ের আগে আমাদের দুই বোনের জন্য এই রুমটাই বরাদ্দ ছিল। বিয়ের পর এলেও এই রুমেই থাকি রাবু সহ। তবে ওই হারামিটা সহ যে দু চারবার আসা হয়েছে, তখন রাবু দাদির রুমে ঘুমাতো। রাবু আমাকে বলল, আপা, গত সন্ধ্যায় তুই সেন্সলেস হয়ে গিয়েছিলি, তার 2 ঘন্টা পরে আমরা ঘরোয়া টোটকা প্রয়োগ করে তোর জ্ঞান ফেরাই। তখন আবার ঘুমিয়ে গিয়েছিলি তুই। রাজনকে তার খাবার খাইয়েছি রাতে, তোকে কিছু খাওয়ানো যায়নি। তবে বাবা বিছানার কাছে এসে আমার শিয়রের পাশে দাঁড়ালেন। আমার মাথায় পিতৃস্নেহের পরশ বুলালেন। দৃঢ় কণ্ঠে বললেন, পৃথিবীতে কোনো সমস্যাই চিরস্থায়ী নয়, সেটা যত বড় সমস্যাই হোক না কেন। মনে রাখবি, সকল সমস্যা সমাধানের পথ স্রষ্টা আমাদের জন্য রেখেছেন। সুতরাং ঘাবড়ে যাস না, মুচকে যাস না। এই অনাকাঙ্ক্ষিত দুঃখ, কষ্ট, যন্ত্রণাই একদিন তোর শক্তি হয়ে তোকে আত্মবিশ্বাসী করে তুলবে। বাবার যুক্তিবাদী কথাগুলো এত ভালো লাগলো মনের মধ্যে, এত প্রেরণা পেলাম, বলে বোঝাতে পারবো না। বাবা আদেশ করে আরো বললেন, উঠে যা, কাজা হলেও নামাজটা পড়ে নে অজু করে, আল্লাহর কাছে শান্তি প্রার্থনা কর, নাস্তা খেয়ে নে। আমি দোকানে গেলাম। বাবা চলে গেলেন। মা এত সময় নীরব ছিলেন। মায়ের এই একটা বিশেষ দিক বা গুণ বলাই শ্রেয়। বাবা কাউকে কিছু বলার সময় মা বাবার গুণমুগ্ধ শ্রোতা হয়ে যান। বাবাও মায়ের এই বিষয়টা মূল্যায়ন করেন। মা এবার হৈ হৈ করে উঠলেন, আমার উপরে নয়, তাদের পুরো পরিবারের উপরে। মা মনের স্বাদ মিটিয়ে তাদের উপর অনুযোগ ও ক্ষোভ বর্ষণ করতে লাগলেন বিরতিহীনভাবে। থেমে আমাকে বললেন, তুই হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে নে, তারপর জামাইরে একটা ফোন দে। কাহিনীটা কি আমাদের জানা দরকার। মগের মুল্লুক পেয়েছে নাকি? আইন আদালত বলে কিছু নাই দুনিয়াতে? মা, থামো, আমি ফ্রেশ হয়েই ফোন দিচ্ছি। মোবাইলে চার্জ নেই। নয়ন মনে হয় গেম খেলেছে।
মা হনহনিয়ে চলে গেলেন রুম থেকে। রাবু ও রাজনকে আদর করে চলে গেল। কলেজে যাওয়ার প্রস্তুতি নিতে হবে তার। আমি রাজনকে কোলে নিয়ে ঘরের বাইরে গেলাম। তাকে পাশে দাঁড় করিয়ে নলকূপ থেকে হাত মুখ ধুয়ে নিলাম। রাজন সারাক্ষণ আমাকে নয়নে হারায়, হারাবেই বা না কেন? চোখের সামনে পেয়েছি শুধু মাকে, বাবাকে পেয়েছে অতিথির মতন। সামান্য নাস্তা খেয়ে নিলাম অনিচ্ছা সত্ত্বেও। ঘরের পরিবেশ বাড়াবাড়ি রকমের থমথমে। দিনের মুখরিত কলরবেও আমাদের ঘরে বিরাজ করছে প্রগাঢ় নৈশব্দতা। কারো মুখের দিকে তাকানো যায় না। নয়ন আলা ভোলার মতো এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। রাবুর মুখ বিষণ্ণতায় ছেয়ে আছে, যেন গুমোট হয়ে থাকা মেঘলা আকাশ। কালক্ষেপণ না করেই বজ্রপাত হবে। তবে তার চেয়েও তেতে আছে বেশি মায়ের মেজাজ, যেন কড়া রৌদ্রতাপে শুষ্ক খড়ের স্তূপ। আগুনের সংস্পর্শ পেলেই জ্বলে উঠবে দাউ দাউ করে। আর আমার জীবন কোন অবস্থার মধ্য দিয়ে অতিক্রম হচ্ছে তা কেবল এই আমিই জানি। দরজা বন্ধ করে বিছানার এক কোণে গিয়ে কুণ্ডলি পাকিয়ে বসলাম। তার নাম্বারে ডায়াল করতে গিয়ে থমকে গেলাম। ক্ষণকাল ভাবলাম, মন সায় দিল না তাকে ফোন দিতে, তার কণ্ঠ শুনতে। যে যাবার সে কোনো কারণ ছাড়াই চলে যাবে, আর যে থাকার সে অকারণেই থেকে যাবে। প্রথম বাক্যটি তার জন্য, দ্বিতীয় বাক্যটি মামুদ ভাইয়ের জন্য। সুতরাং তাকে পিছু ডেকে অযথা যুক্তি খণ্ডন করা বোকামির শামিল। শাশুড়িকে ফোন দিলাম, রিসিভ হলো। সালাম দিয়ে কুশলাদি বিনিময় করলাম। শয্যাশায়ী শ্বশুর সহ বাকি সবার খোঁজ খবর নিলাম। ওনার কণ্ঠস্বরে স্বতঃস্ফূর্ততা দেখে মনে হলো সবই ওনার অজানা। আম্মা, আমার কিছু জরুরি কথা আছে আপনার সাথে। উনি উদ্বিগ্ন স্বরে জানতে চাইলেন। আমি আশরাফুল সম্পর্কে যা জানি, যতটুকু নিজে দেখেছি সবই জানালাম শান্ত কণ্ঠে, এবং উকিল নোটিশের বিষয়টাও বললাম। ফোনের ওপাশে নীরবতা দেখে আম্মা বলে ডাক দিলাম। যদিও বুঝতে পারলাম উনি স্বাভাবিক নেই। উনি হঠাৎ ধ্যানভঙ্গ ঋষির মতো চমকানো স্বরে বলে সাড়া দিলেন মরা কণ্ঠে। অপরাধীর ভঙ্গিতে করুণ কণ্ঠে আমাকে বললেন, মারে কি সব হুনাইলা? আমার মাথার উপরে যেন 7 আসমান ভাইঙা পড়ছে। এর আগে খোদা আমারে তুইলা নিল না কেন জমিন থেইকা? ওই খোদা সাক্ষী, তুমি বলার আগে কিছুই জানতাম না। পশুটা ছোটকাল হইতে বেয়ারা স্বভাবের। কয় বছর ধইরা তো বিদেশেই থাকে। তার বাপের সকাল বিকাল দম যায়, হিসাবে ধরে না। বড় ভাই থাকে তার সংসার নিয়া। ভাবি তো পরের মাইয়া, যা একটু মান্য করে আমারেই। আমার নাতির লাইগা দিল জ্বলে, তোমার আনার কথা কইলেই জবাব দিত। মা, রত্না কিছুদিন তাদের বাড়িতে বেড়াক না। সারা বছর তো তোমাগো ঘরের কাজকর্মের জন্য যেতেও পারে না বাবার বাড়ি। আমিও বুঝ নিলাম। আরও মনে করলাম তোমাকে আমি ফোন দিয়ে আনলে সে মনে করব তার বউরে খাটাইতে আনছি। এখন তো দেখি ঘটনা অন্য কিছু। কি চামার, কি জালিম, কি বর্বর। রূপ কইমা গেলে বউ খেদায়া দেয়, ছাইরা দেয়। আমি বাপের জন্মেও হুনি নাই। আসলেই শেষ জমানায় আইসা পড়ছি। তুমি একটু সবর করো বউ, আমি তার লগে কথা কই তোমারে জানামু। আশা করি অল্প সময়ের মধ্যেই তুমি একটা সদুত্তর পাইবা আমার থেইকা। মোবাইল রাখলাম। কথা বলা শেষ হলে আম্মার কথায় অনুধাবন করতে পারলাম সত্যি সবই ওনার অজানা। রুমের হার্ডবোর্ডের দেওয়ালে ঝোলানো চিত্রকর্মটির দিকে দৃষ্টি পড়তেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বিশাল আক্ষেপ নিয়ে। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে স্বপ্ন ধূলিসাৎ হওয়া এক যুবতী গৃহবধূ। বয়স অল্প, জীবনকে রাঙিয়ে তোলার বয়স। হাতে ধরা তার ছোট্ট খোকা বাবু। তার বেখেয়ালি মায়া মায়া চাহনিটা নিবদ্ধ রয়েছে নদীর স্রোতের উল্টো দিক থেকে আসা ঢেউয়ের পানে, অর্থাৎ বইয়ের ভাষায় উজানের ঢেউ বলে যাকে। সেই ছলাৎ ছলাৎ আছড়ে পড়া উজানের ঢেউয়ের কাল্পনিক শব্দ যেন আমার হৃৎপিণ্ডটাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে দানবীয় কায়দায়। তার 1 সপ্তাহ পরে আমার মোবাইল বেজে উঠল উচ্চস্বরে। সময়টা ছিল ঝিমিয়ে আসা অবসন্ন বিকেল। পাখিরা নিড়ে ফিরে যাচ্ছে সমস্ত দিনে লেনা দেনা চুকিয়ে। ব্যস্ত সমেত হয়ে রিসিভ করলাম। আম্মা নমস্কার। সালামের উত্তর দিয়ে অস্থির গলায় বললেন, আম্মা, শিরিন কি তোমাদের বাড়িতে? বুলি জিগাইতে কইল, কলেজ থেকে নাকি বাড়িতে যায় নাই এখনো, আর কোনোদিন নাকি এমন লেট হয় নাই। টাইম মতোই নাকি বাড়িতে চইলা যায় আমার বঞ্চিটা। তিনি এটা জিজ্ঞেস করার উপযুক্ত কারণ রয়েছে, কেননা এই শিরিনকে কয়েকবার আমাদের বাড়িতে এনেছি। আতিথেয়তার কোনো ঘাটতি ছিল না। সেও আমাদের বাড়িতে বেড়ানোকে দারুণ উপভোগ করত। আপনার ছেলেকে বলেন না তার কলেজে গিয়ে খোঁজ নিতে, নাকি কোনো বান্ধবীর বাড়িতে গেল শিরিন আপা? আশু তো বাড়িতে নাই,
তার লগে তোমাগো বিষয় নিয়ে যে কথা কমু সেই সুযোগও পাইতেছি না। এখন তার মোবাইল বন্ধ পাইতাছি, আর শিরিনের হাতে তো মোবাইল নাই। বাড়িতে অন্যদের মোবাইল ব্যবহার করে সে। কি দুশ্চিন্তার বিষয় কও তো। আমার বোন হজম হইয়া যাইতেছে আজাদের ডরে। আম্মা হাই উতাস করতে করতে মোবাইল রাখলেন। কে রে রত্না? রাজনের দাদি ফোন দিল বলে বিষয়টা জানালাম মাকে। মা গুরুত্বহীনভাবে ও শব্দটি উচ্চারণ করলেন এবং অন্যদিকে গিয়ে নিজের কাজে ব্যস্ত হলেন। নিজের মেয়ের ভবিষ্যৎ জীবন যেখানে অনিশ্চয়তার মুখোমুখি, সেখানে অন্যের মেয়েকে নিয়ে নাক গলানোর মতো আগ্রহটুকু মায়ের মাঝে অবশিষ্ট নেই। এদিকে আমি বুঝে নিলাম যেহেতু আজাদ ভাই বাড়িতে, তাই শিরিন আপা মনে হয় তার রাজকুমারের সাথে পালিয়েছে। কারণ তিনি কুয়েত থাকতেই শুনেছি এবার বাড়ি আসলেই শিরিন আপার বিয়ে দিয়ে দেবেন। পিতৃহীন সংসারে আজাদ ভাই শিরিনের অন্যতম অভিভাবক। তাদের পরিবারে উনি বড় ছেলে ও একমাত্র মোটা অঙ্কের উপার্জনক্ষম ব্যক্তি। তাদের অর্থনৈতিক অবস্থা অপেক্ষাকৃত আশরাফুলদের চেয়ে অনেক ভালো এবং পারিবারিক স্ট্যাটাসও যথেষ্ট উঁচু। নামকরা বাড়ি, কাজীনগর গ্রামের বিখ্যাত কাজী বাড়ি এবং তাদের আলোচিত বড় দিঘিটার নামও কাজী দিঘি। বর্ষাকালে এই দিঘিতে মাছ ধরা ও নৌকা বাইচ নিয়ে হয় নানান উৎসব মুখর আয়োজন। দূর দূরান্ত থেকে মৎস্যপ্রিয় শৌখিন লোকজন বড়শি বাইতে আসে পালা করে। আমিও বেড়াতে গিয়ে একবার শিরিন আপা সহ সাঁতরে মাঝদিঘি অবধি চলে গিয়েছি। আমাদের অনুরোধে ঘাটের পাকা সিঁড়িতে দাঁড়িয়ে তা ফ্রেমবন্দি করেছে আজাদ ভাইয়ের স্ত্রী মালা ভাবি। সন্ধ্যা ঘনিয়ে এলো। ঝুপ করে আধা নেমে আসছে ধরণীর কোল জুড়ে। সূর্য ডুবু ডুবু, রক্তিম আকাশ, নানা উজ্জ্বল রঙের ছড়াছড়ি আকাশের বুক জুড়ে। দেখে মনে হচ্ছে কোনো নিখুঁত কারিগর বহুকাল ধরে তার নিপুণ হাতে চিত্রিত করেছে এই অভূতপূর্ব মোহনীয় দৃশ্য। আমি অপার মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছি গগন পানে। সত্যি স্রষ্টার সৃষ্টিগুলোর সৌন্দর্যের কাছে মানুষের সকল সৃষ্টি অতি ক্ষুদ্রকায়, অতি সামান্যই। মন বেশি খারাপ নাকি রত্না? চকিতে ঘাড় ঘুরিয়ে চাইলাম চেনা কণ্ঠটি কর্ণগোচর হতেই। ঢাকা যাননি এখনো মামুদ ভাই? না, কাজ ছিল বাড়িতে, কাল সকালে যাব। তোর সাথে একটু কথা ছিল রত্না। মামুদ ভাই, জানেন তো আমার মনের অবস্থা শোচনীয়। বেশি ইম্পর্টেন্ট কথা না হলে আপাতত শুনতে চাচ্ছি না। আমি তো আছি, আপনি আবার বাড়িতে এলে শুনবো। আচ্ছা, মানলাম তোর কথা। তাহলে তোর সেল নম্বরটা দে, ঢাকা গিয়ে অবসর হয়েই বলবো। বুঝলাম না, কি এমন কথা নাম্বার নিয়ে গিয়ে বলতে হবে? নিরানন্ত মুখে অবশ কণ্ঠে বললাম আমি। দিবি কিনা সেটা বল। নাম্বার দিয়ে পার করলাম মামুদ ভাইকে। কথা পেঁচিয়ে ওনাকে আটকে রাখার বিন্দুমাত্র ইচ্ছে বা অভিলাষ নেই আমার। মামুদ ভাই কিছু দূর গিয়ে পা থামিয়ে দিলেন। আমি নিরস ভঙ্গিতে চেয়ে রইলাম মামুদ ভাইয়ের দিকে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে মামুদ ভাই? পায়ে কাটা বিঁধল নাকি? আসবি বিষ কাটাটা ছাড়িয়ে দিতে? আকুতি ভরা কণ্ঠে বললেন মামুদ ভাই। আমি পা চালিয়ে গেলাম ওনার কাছে। রক্তের চাচাতো ভাই, হৃদয়ের টান তো আছে। কই দেখি বলে ওনার পায়ের দিকে ঝুঁকে গেলাম। উনি আমার দুবাহু ধরে দাঁড় করিয়ে নিলেন। গম্ভীর কণ্ঠে বললেন, থাক, তোর কষ্ট করতে হবে না। অন্ধকার হয়ে গিয়েছে চারপাশ, ঘরে চলে যা, নিজের দিকে খেয়াল রাখিস। নাকশিটকে বললাম, বুঝলাম না, আপনি তো ডাকলেন, আবার চলে যেতে বলছেন? ভুয়া নাকি? উনি সারা মুখে দুর্বোধ্য হাসির প্রলেপ মেখে বললেন, আমার কোন জিনিসটা তোর কাছে রিয়েল মনে হয়েছে এই পর্যন্ত বলতে পারবি রত্না? সঠিক মানুষকে বুঝতে শেখ। মামুদ ভাই নীরবে প্রস্থান নিলেন আমার নয়ন সম্মুখ হতে। আমি চলে এলাম ঘরে ভাবলেশীনভাবে। নয়ন ও রাবু পড়ায় মনোনিবেশ করল। মা খাঁচা থেকে সদ্য জন্ম নেওয়া মুরগির ফুটফুটে বাচ্চাগুলোকে দেখছে ঠিকঠাক আছে কিনা। মায়ের পাশে বসে রাজন মুরগির বাচ্চাগুলোকে খেলনা ভেবে ধরার চেষ্টা করছে কৌতূহলী চোখে। বাবা দোকানে। আমি ঘটে যাওয়া নিজের অপ্রত্যাশিত ঘটনা নিয়ে শত প্রশ্নের মুখোমুখি। কি হলো? কেনই বা হলো? নিজের সন্তানের কথা একটিবারও ভাবল না সে? পিতা এমন জঘন্য হয়? এমনও কি ঘটে কারো জীবনে? জীবন তো দেখি আসলে নাটকের চেয়েও নাটকীয়। এমন অজস্র জিজ্ঞাসারে ঝাঁকে ঝাঁকে আমার উপরে হামলে পড়েছে। আমি নিষ্পেষিত কাবু হয়ে যাচ্ছি। ভাবনার দরিয়ায় নিমজ্জিত হয়েও কোনো থই খুঁজে পেলাম না। উপুড় হয়ে শুয়ে আছি। রূপচর্চা, ত্বকের যত্ন নিতেও ভুলে গিয়েছি আজকাল। আয়নায় নজর পড়তে দেখি আমার ফুলো ফুলো গাল দুটো চুপসে গিয়েছে রোদে পড়া পুঁইয়ের লতার ন্যায়। অথচ কয়দিন আগেও আমাকে দেখে বাড়ির বোন ভাবিরা মজার ছলে বলাবলি করছিল, কিরে রত্না, রাবু আর তুই দেখি এক বয়সী হয়ে গেলি। লাউয়ের কচি ডগার মতন কেমন তরতরিয়ে তোর সৌন্দর্য বেড়েই চলছে। কি খাস আর কি মাখোস ওই অঙ্গে, ওই গালে?
একদিন মা শুনেছিল অমন কিছু, মা তড়িতেই তেতে উঠল, গরম কণ্ঠে বলল, আমার মেয়ের রূপ নিয়ে তোদের এত জলে কেন শুনি? পানি পড়া দিয়ে যাবি ওর জন্য, নইলে তোদের মুখে ফোসকা পড়ব, এই বলে দিলাম। আমি তখন মাকে মৃদু ধমক দিয়ে থামালাম। রাত আনুমানিক 10টা হবে। রাজনকে হরলিক্স আর ডাল খিচুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমাদের ঘরে চাপানো দরজা ঠেলে পাশের ঘরের এক জেঠিমা এলো, পিছনের রুমে ঢুকলো। আমিও গেলাম তার পিছন দিয়ে, কিছু শোনার উদ্দেশ্যেই। ওনার মেয়ে আসমা ও শিরিন একই কলেজে ডিগ্রিতে পড়ে। লক্ষ্য করলাম উনি ফিসফিসিয়ে মাকে কি যেন বলছে। আমাকে দেখেই মুখ বন্ধ করে ফেললেন। আরে ভাবি, বলেন তো, ওর কথা ও কি না শুনে থাকবে? প্রবল উৎকণ্ঠার স্বরে বলল আমার মা। উনি দাঁড়িয়ে গেল, আমার হাত ধরে বলল, ওহো রত্নু, কি শুনলাম এইটা? তোর খালাতো ননদ শিরিন নাকি তোর জামাইয়ের লগে ভাগছে, এখন নাকি ঢাকায় আছে, নারায়ণগঞ্জে তোর ননদ রাহিমার বাসায়। ওই বাসায় নাকি কাজী আইনা বিয়া করছে দুজনে। আমি অবিশ্বাসের ঢঙে বললাম, ভুল শুনছেন জেঠি, ওর অন্য ছেলের সাথে রিলেশন, আমি জানি, তার সাথেই ভেগে গেল হয়তো। আমি আসমারে পাঠাইতাছি, শুইনা নে। আহারে মা, তোর কপাল পড়ল বুঝি। ওই মাইয়া যায় না শুইনা কেমনি বিয়া তো ভাইয়ের ঘরে ঢুকলো। জেঠিমা আফসোসের ঝড় তুলতে তুলতে ঘরে চলে গেলেন। 5 মিনিটের ব্যবধানেই আসমা এলো আমাদের ঘরে, রাবুও উঠে এলো। আসমা যা বলল রাজনের বাবা ও শিরিন সম্পর্কে, তাতে বিশ্বাস না করার সব পথই রুদ্ধ হয়ে গেল। আসমা এও বলল, দোষ বেশি রাজনের বাবার, শিরিনের বয়স কম, খালাতো ভাইয়ের আবেগের বশে মজে গিয়েছে। আসমা চলে গেল তাদের ঘরে। আমাদের ঘরের পরিবেশ মরা বাড়ির মতো হয়ে গেল। মনে হলো একসাথে কয়েকটা লাশ পড়ছে। রাবু কান্না করছে ফুপিয়ে ফুপিয়ে, নয়ন নিরীহভাবে বসে আছে বই বন্ধ করে, মা বিলাপের সুরে কাঁদছে। আমিও নিজের আবেগকে দমিয়ে রাখতে ব্যর্থ হলাম। ভিতর থেকে ঠেলে ঠুলে অশ্রুরা দল বেঁধে নেমে পড়ল আমার দু চোখের পারে। অঝরে কাঁদলাম গভীর রাত অবধি। বিছানার এপাশ ওপাশ করেও ঘুম এলো না দু চোখ জুড়ে। যন্ত্রণার বিষাক্ত কারাগারে আমি এক নিরপরাধ আসামি। আমার মুক্তি মিলবে কিভাবে, কার হাতে, এ আমার অজানা। থরে থরে নীল বিষাদ এখন আমার প্রতি প্রহরের সঙ্গী। নির্ঘুম রজনী শেষে উষালগ্নে বিছানা ছাড়লাম, মায়ের রুমে উকি দিলাম। মা নামাজ শেষে মিহি সুরে কোরআন তেলাওয়াত করছেন। ভিতরটা হু হু করে উঠল আচমকাই। বাইরে গিয়ে দাঁড়ালাম, শরীরের আড়মোড়া ভেঙে ঘোর আলস্য ভঙ্গিতে। সামনে ক্লান্ত দৃষ্টি যেতেই দেখি আমাদের মাঝারি আকারের নারকেল গাছের শাখার মাঝ বরাবর চুপটি করে বসে আছে একটি হুতুম প্যাঁচা। বেজার মুখ করে আমার চোখ বরাবর ঠাঁই চেয়ে আছে প্যাঁচা পাখিটি। তবে আজকের মতো ওকে আর কোনোদিন এতটা একেলা, এতটা নিঃসঙ্গ লাগেনি আমার কাছে। একা আমি ছোটবেলা থেকে দেখে আসছি মাঝে মাঝে, ঠিক এই সময়টুকুতেই প্রভাতকাল ফুরিয়ে গেলেই সে উড়াল দিত অন্য প্রান্তে। আমার ভীষণ ইচ্ছে করছে ওর ভিতরটা জানবার, পড়বার। ওরও কি হৃদয়টা দুঃখে কাতর, কষ্টে লণ্ডভণ্ড, ঠিক আমারই মতো? খেয়াল হলো চারপাশ আলোয় ভরে যাচ্ছে। কলপার থেকে অজু করে এসে নামাজ পড়লাম। জায়নামাজের উপর কাত হয়ে আবারও ডুকরে কেঁদে উঠলাম। বুকের ভিতরে যেন দুঃখের দরিয়া, শুধুই অথই জল আর জল। জীবনের উপরে যেই অজানার ঢেউ হামলে পড়ল অকল্পনীয়ভাবে। আমি কি পারবো রাজনকে নিয়ে জীবন স্রোতের বিপরীত দিক হতে আসা এই উজানের ঢেউয়ের বিরুদ্ধে সাঁতরে কুলে এসে বাঁচতে? আমার গুমরানো কান্নার আওয়াজ পেয়ে মা দরজায় এসে দাঁড়ালো। গমগমে সরে বললেন, কান্নাকাটি থামাও, গুটিয়ে বসে না থেকে রাজনের ব্যাপারে একটা ফোন দে, বিষয়টা শিওর হওয়া জরুরি। মা চলে গেলেন। মায়ের কথাকে গুরুত্ব দিয়ে উঠে গেলাম। রুমে গিয়ে চেয়ারে বসলাম হেলান দিয়ে। আমার 25 বয়সের দেহখানি নুজ হয়ে আছে 90 বছরের অশীতিপর বৃদ্ধার ন্যায়। হেলান না দিয়ে বসা দুষ্কর। চরম অনীহা নিয়ে তাকে ফোন দিলাম। প্রথমবার রিসিভ না হলেও দ্বিতীয়বার রিসিভ হলো। যেহেতু চেনা নাম্বার আর এতক্ষণে সব জেনে গিয়েছি, সেটাও বুঝতে তার অসুবিধা হলো না। তাই রিসিভ করে কিঞ্চিত নোয়ানো স্বরে আমাকে বলল, আমি খুব সরি রত্না, ক্ষমা করে দিও। যা শুনেছ ঠিক শুনেছ। যে পুরুষ ঘরে যুবতী, স্ত্রী ও নিষ্পাপ শিশুকে রেখে পরকীয়া লিপ্ত হয়, তার মুখে সরি ও আমার নাম ধরা মানায় না, হাস্যকর লাগে। আমি কোনো পরকীয়া লিপ্ত হইনি। শিরিনকে ভালোবাসি তা ছোটবেলা থেকেই। মাঝখানে নিরুপায় হয়ে তোমাকে বিয়ে করতে হয়েছে, এর জন্য দায়ী কিছুটা আম্মা আব্বাও। এটার কাহিনী পরে বলবো তোমাকে, যদি শুনতে চাও। শোনার কোনো রুচিবোধ আমার নেই। আমার যা হওয়ার তা তো হয়েইছে। এখন শুধু বলেন রাজন কোথায় থাকবে, কিভাবে থাকবে? সেই ঝরঝরে কণ্ঠে স্বাভাবিক সুরেই বলল, আমি তোমার ছেলেকে কেড়ে নিব না।
পিতার দাবি নিয়ে তার সামনে কোনো দিন দাঁড়াবো না। এটা 3 মাস হয়ে গেলে ডিভোর্স কার্যকরের দিন লিখিতভাবে সাইন করে দেব এবং কাবিনের পুরো টাকাও কড়ায় গন্ডায় তোমাকে বুঝে দিব। মাসে মাসে রাজনের খরচও দিব। আশা করি কোনো ঝামেলা করবে না। নারী প্রধান শত্রু, নারীর সর্বনাশী ও সর্বগ্রাসী। কথাটি মনে হতেই ঝট করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম। আজকের গল্প এইটুকুই। পরবর্তী গল্প শোনার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর গল্পটি কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।